ডিসি দুইটা ইউজ করা যেতে পারে। ডিসি আরপি রিভার্স কারেন্ট, রিভার্স পোলারিটি যেটা সেটা হচ্ছে হাই পেনিট্রেশন দেয়, আর স্টেট পোলারিটি হচ্ছে হায়ার ডিপোজিশন মিনিমাম পেনিট্রেশন কম হয় হচ্ছে ডাইরেক্ট কারেন্ট স্টেট পোলারিটির ক্ষেত্রে, যেটাতে ইলেকট্রোড নেগেটিভ থাকে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ফিগার ফর সাবমার্জড আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, এক্ষেত্রেও ইলেকট্রোড যেটা সেটা হচ্ছে রোলারের মাধ্যমে ফিড করা হয়, সিমিলার টু দা বিগ ওয়েল্ডিং। বিগ ওয়েল্ডিং এ যেভাবে ইলেকট্রোড ফ্লো করা হচ্ছিল, ফিড দেওয়া হচ্ছিল, এই ক্ষেত্রে সিমিলার ভাবে ইলেকট্রোড কন্টিনিউয়াসলি ফিড দেওয়া হয়। আর হচ্ছে এই যে ফ্লাক্স কাভারিং অফ দ্য ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্সটা প্রথমে যেটা করা হয় যে এই দেখো এখানে একটা পাইপ দেখতে পাচ্ছ না, এই পাইপটা দিয়ে প্রথমে হচ্ছে আমরা এজ প্রিপারেশন করেছিলাম, যে প্রিপেয়ার্ড এজ এর মধ্যে প্রথমে হচ্ছে গ্ল্যানুলার ফ্লাক্স দিচ্ছে, তারপরে একটা বড় পাইপ দিয়ে আরো ফ্লাক্স ইন্ট্রোডিউস করা হচ্ছে, ঠিক আছে, যাতে ইলেকট্রোড এবং ওয়ার্কপিসের মধ্যে যে আর্ক জেনারেট করতেছে সেই আর্কটা বেউরিড অবস্থায় থাকে ইন দা ফ্লাক্স, গ্রানুলার ফ্লাক্স। ওকে, তো স্যার এখানে তো স্যার মনে হয় স্যার পুরো ফ্লাক্স গুলো তো স্যার ইউজ হচ্ছে না, এটা কি আমরা রিইউজ করতে পারি? এটা রিইউজ করতে পারবো, এই ফ্লাক্সটা রিমুভ করে নিয়ে আমরা পরবর্তীতে আবার নতুন ভাবে এটাকে ইউজ করতে পারবো, তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর ওয়েল্ডিংটা যে টেক প্লেস করবে সেটা কিন্তু কমপ্লিটলি বিলো দ্য ফ্লাক্স, সো দ্য অপারেটর ক্যান নট সি দ্য ওয়েল্ডিং জোন। সো এইটাই তো সাবমার্জ না স্যার, এই যে এই পিকচার যেটা দেখা যাচ্ছে এই যে ফ্লাক্সের ভিতরে যে এগুলো হচ্ছে ফ্লাক্স, আর এর নিচে হচ্ছে মানে আর্কটাও হচ্ছে এর নিচে থাকবে, ওয়েল্ড জোনটাও থাকবে হচ্ছে এই ফ্লাক্সের নিচে। সো বাইরে থেকে অপারেটরের দেখার কোনো সুযোগ নাই। সো ইন দ্য কেস অফ অপারেশন করা হয় যাতে হচ্ছে তোমার হচ্ছে ওয়েতে হচ্ছে আর বোঝা যাচ্ছে না স্যার, বোঝা যায় না স্যার, কেটে কেটে আসছে কত স্যার, কেটে কেটে আসতেছে স্যার। তাহলে কি ডিপার্টমেন্ট থেকে অন্য স্যাররা ক্লাস নেয় না তোমাদের? জি স্যার। হ্যাঁ তো স্যার ম্যাথ ক্লাস তাদের ক্ষেত্রে কি একই প্রবলেম হয়? সবার ক্ষেত্রে এরকম হয় না, মাঝে মাঝে আর কি মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে হচ্ছে বোর্ডে ক্লাস করায় অনেক স্যার, তো মাঝে মাঝে বোর্ড খোলা হয়ে যায়। বোর্ডে ক্লাস করালে প্রবলেম হয় না স্যার? প্রবলেম হয় আবার হয় না, মানে মাঝে মাঝে আর কি প্রবলেম হয়, আবার অনেক সময় ঠিক মতো। স্যার আজকে সোভান স্যার নীল স্যার মানে ক্লাস কোয়ালিটি, ওই নেটওয়ার্ক কোয়ালিটি খুব ভালো ছিল, মানে স্যারের ভিডিও কোনো সমস্যা হয়নি, ডিপার্টমেন্ট থেকে নিয়ে এসেছে। আমি তো আজকে কেবল কানেকশন ইউজ করতেছি, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আর আবার ওই ম্যাথ ক্লাসে আবার ঝামেলা হচ্ছিল। এই যে স্যার এখন সমস্যা হচ্ছে না, কিন্তু স্যার মনে হয় তাহলে হচ্ছে পড়ানো শুরু হয় তখন টাইম টু টাইম মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়। জি স্যার, হয়তো মাঝে মাঝে স্যার কানেক্টিভ নেট এরকম স্যার, মাঝে মধ্যে প্রচুর স্পিড পায়, মাঝে মধ্যে একদম পায় না। ওই পায় না, আমরা যখন চালাই তখন ক্লাস তাহলে বাসা থেকেই নিতে হবে। এই টাইমটাতে স্যার ম্যাক্সিমাম ক্লাস নেওয়া হয় স্যার, সেজন্য মনে হয় এক্স্যাক্টলি এই 11:45 এই টাইমটাতে মনে হয় বেশি ক্লাস নেওয়া হয়, যার কারণে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, প্রবলেমের মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হবে, আমি জানাবো বিষয়টা ভার্সিটিকে, ঠিক আছে? জি স্যার, এটাকে অপটিমাইজ করার। এনিওয়ে, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে ফ্লাক্সের নিচেই হচ্ছে ওয়েল্ডিংটা হবে, আমরা দেখতে পারি না। আর এই সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে মোস্টলি হচ্ছে অটোমেশন করা থাকে, যাতে হচ্ছে ওয়েল্ডিং পাথটা চেঞ্জ হয়, অপারেটর ওয়েল্ডিং করতে পারছে না, যার কারণে আবার স্যার এরকম আবার স্যার স্যার বোঝা যায় না, ক্লাস নেওয়া যায় পড়াতে গেলে স্যার একটু স্লোলি কথা বললে হয়তো বা স্যার সমস্যাটা তেমন হবে না। তাই গল্প করার মতো করে, তাই তো? জি স্যার, স্লোলি কথা বললে প্রবলেম হয় না স্যার। প্রথম দিকে প্রবলেমটা হচ্ছিল না স্যার, এই কিছুক্ষণ ধরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্লোলি কথা বলি। তো হচ্ছে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা অটোমেশনটাকে মোস্টলি ইউজ করা হয়, কারণ হচ্ছে যে অপারেটর ওয়েল্ডিং জোনটা দেখতে পারে না। যদি ম্যানুয়ালি করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে ওয়েল্ডিং জোন যেখানে ওয়েল্ডিং করার দরকার সেখান থেকে হয়তো ডিফ্লেক্ট হয়ে যেতে পারে, কারণ হিউম্যান হ্যান্ড তো মুভ করতেই পারে এদিক ওদিক, ঠিক আছে? যার কারণে মোস্টলি অটোমেট করা হয়। তো এখানে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাকচুয়ালি? অ্যাপ্লিকেশনে দেখি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি না ঠিকমতো। কে তাকিয়া? কে কথা বলতেছো? হ্যালো স্যার। Still I can't hear you.
বোঝা যাচ্ছে কথা? এখনো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, জোরে কথা আর একটু বল। জোরে বলো। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, বলতে যাচ্ছিলাম যে এই সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এ একটা তো ফ্লাক্স রিকভারি টিউব ইউজ করা হয়, যার কারণে এই যে যে মানে এই ফ্লাক্সগুলা যেটার মধ্যে আর কি চলে যায়, মানে ওয়েল্ডিং করার পর মানে হালকা ফ্লাক্সগুলা, তো ওগুলার ইউজ কি? মানে হালকা ফ্লাক্সগুলা কি কোনো কাজে ইউজ হয় পরে? বাইরে যে লুজ ফ্লাক্স গুলো আছে সেগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লুজ ফ্লাক্স গুলা আবার তুমি রিইউজ করতে পারবা চাইলে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার আবার এটাকে কিছু ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হয়, ওই ট্রিটমেন্ট করার পর আবার তুমি ইউজ করতে পারবে। আদারওয়াইজ দেখা যায় যে এই ফ্লাক্সের মধ্যে তো কন্টামিনেশন চলে আসে, ঠিক আছে? কন্টামিনেশনটাকে রিমুভ করার জন্য কিছু ট্রিটমেন্ট করে তারপর আবার রিসাইকেল করা যেটাকে বলে আর কি, করে আবার ইউজ করা যায়। স্যার এক্ষেত্রে স্যার এই ওয়েল্ডিংটা তো খালি ওই বাট জয়েন্টেই সম্ভব না, মানে পাশাপাশি জয়েন্টে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা শুধুমাত্র বাট জয়েন্টেই সম্ভব, আদারওয়াইজ অন্য জয়েন্টে না। বাট জয়েন্টে সম্ভব তা বলা ভুল হবে আসলে, অন্য জয়েন্টেও সম্ভব হবে। তোমার হচ্ছে যদি ল্যাপ জয়েন্ট করো সেটাও সম্ভব হবে। এজ জয়েন্টের ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট হবে, সেক্ষেত্রে এক্সট্রা অ্যাটাচমেন্ট ইউজ করতে হবে যাতে হচ্ছে ফ্লাক্স পড়ে না যায়, ঠিক আছে? এটা ডিপেন্ড করে তুমি যদি মানে কি ধরনের ওয়েল্ডিং করতেছো। লেটস সে তুমি যদি এরকম একটা এজ জয়েন্ট করতে চাও, এটা করতে চাও তাহলে সেক্ষেত্রে করতে পারবে, ঠিক না? আবার যদি ইনসাইডে করতে চাও সেটাও তুমি করতে পারবা, সেক্ষেত্রে তোমার স্ট্রাকচারটাকে এভাবে করতে হবে, ঠিক আছে? জি স্যার। এভাবে স্ট্রাকচারটাকে ধরে আবার ঝামেলা। আবার প্রবলেম হচ্ছে? জি স্যার, আবার স্যার কথা আটকে আসতেছে। হ্যাঁ সুমন বলো। সুমন স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে ফ্লাক্স তো স্যার উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে, এখন আর্ক জেনারেটের সময় এই ফ্লাক্স আর ইলেকট্রোড কি মিশে যেতে পারে না যখন মেল্ট হয়? এক্স্যাক্টলি, খুব ভালো একটা কোশ্চেন করেছো যে ফ্লাক্স এন্ড ইলেকট্রোড মিক্স হবে না, কারণটা আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, মনে আছে? মোল্টেন মেটালের চাইতে মোল্টেন মেটালের যে ডেনসিটি তার থেকে ফ্লাক্সের ডেনসিটি অনেক কম, যার কারণে ফ্লাক্স ম্যাটেরিয়ালটা উপরের দিকে তোমার হচ্ছে অ্যাকুমুলেট ভাসমান অবস্থায় থাকবে। ভাসমান অবস্থায় থাকবে, ওয়েল্ডিং জোনের মধ্যে সে পেনেট্রেট করবে না। বুঝতে পেরেছো সুমন? জি স্যার, ওমর ফারুক। ওকে, আমরা যদি অ্যাডভান্টেজেস দেখি সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে। হ্যাঁ বলো। স্যার ওই আগের ছবিটা একটু যাবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ওই ইলেকট্রোডটা কোথায়? ওই যে এই ছবিটায়, এটা না পাশের ছবিটায়। এটা হচ্ছে ইলেকট্রোড জি হোল্ডার, স্যার। এটাকে বলে ইলেকট্রোড হোল্ডার, ঠিক আছে? এখানে ইলেকট্রোড আছে, হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রোডটা হচ্ছে এই লোকেশনে আছে। আর স্যার বাকি দুটো স্যার তাহলে এটা কি? ওই যে আপনি যে দাগাইছিলেন এই এটা কথা শোনা যাচ্ছে? এটার কথাই বলছো যেটা মার্ক করলাম? তোমার কথা শোনা যাচ্ছে না? স্যার ওইটার কথাই বলছে স্যার। স্যার হ্যাঁ, এই যে মার্ক করলেন ওইখানে প্রি ট্রিটমেন্ট একটা শব্দ আছে জানো, যে এইটা দিয়ে তো ফ্লাক্স দেওয়া হচ্ছে, এটা তার আগে কিছুটা ফ্লাক্স দিয়ে যাচ্ছে। এই গ্রাউন্ডুলার ফ্লাক্সগুলো সে আগে ওয়েল্ডিং যে এজ প্রিপারেশন করা হয়েছে না, ওই প্রিপেয়ার্ড এজ এর মধ্যে ফ্লাক্স দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। এটা সুবিধাটা যেটা সেটা হচ্ছে যে এই ফ্লাক্স গুলো যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো, এগুলোর সাইজ কিন্তু ছোট কম্পেয়ার টু দিস, ঠিক আছে? এগুলোর সাইজ কিন্তু পার্টিকেল সাইজ ছোট, যাতে এগুলা হচ্ছে ইয়ার ওয়েল্ডিং জোনটা পুরোটাতেই প্রবেশ করতে পারে, অর্থাৎ আমাদের যে এজ আছে এজের এন্ড পর্যন্ত যাতে প্রবেশ করতে পারে, সেই জন্য হচ্ছে এই ইনিশিয়াল ফ্লাক্সটা দেওয়া হয়। স্যার হ্যাঁ বলো। সারফেসে যে স্যার ফ্লাক্স গুলো থাকবে ওইগুলো কি স্যার গলে যাবে কিংবা? না সবগুলো গলবে না, দেখছো না এটা তো একটা অ্যাকচুয়াল ওয়েল্ডিং এর পিকচার দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার সারফেসে যে ফ্লাক্স গুলো থাকবে সেগুলো হচ্ছে আনওয়েল্ডেড অবস্থায় থাকবে,
না স্যার ওই মানে ওয়েল্ডিং মানে ওয়েল্ডিং স্পেসের যে স্যার হলো সারফেস আছে স্যার ওই জায়গায় স্যার কি হবে স্যার মানে স্যার এই ও সারফেসের মধ্যে কি হবে? সারফেসের মধ্যে এখানে এক্সট্রা একটা লেয়ার তৈরি হবে ফ্লাক্সের, যেটাকে আমরা বলি স্লাগ। স্লাগের একটা লেয়ার তৈরি হবে এরকম। স্যার না আমি বলতে চাইতেছি স্যার ওই লালের স্যার নিচটুকু মানে স্যার ওয়ার্ক পিসের সাথে যে স্যার ইটুকু কোনটা ওয়ার্ক পিসের সাথে? মানে আমাদের তো স্যার আগে স্যার দুইটা ওয়ার্ক পিস ছিল, সেটা আমরা স্যার জোড়া লাগাচ্ছি ওয়েল্ড করে, মানে ওয়েল্ডিং করতেছি স্যার। স্যার মধ্যে যে স্যার ফাঁকা স্থানে স্যার ওই ফ্লাক্স গুলা গেল, হ্যাঁ ওইগুলো স্যার কোনো সমস্যা করবে না স্যার? মানে মোল্টেন মেটাল গুলো তো স্যার এখানে হচ্ছে তোমার ইলেকট্রোড থেকে মোল্টেন মেটাল ডিপোজিট হবে, ঠিক আছে? মোল্টেন মেটাল যখন ডিপোজিট হবে এই ফ্লাক্স গুলো তখন হচ্ছে উপরের দিকে উঠে গিয়ে উপরের একটা লেয়ার তৈরি করবে, কারণ ফ্লাক্সের মানে স্যার অনেক কম থাকে। মানে স্যার মোল্টেন মেটাল আর ওয়ার্ক পিসের মধ্যে যে স্যার পোর্শনটা রইলো এই গ্যাপটা, এই গ্যাপের কথা বলছো? মানে স্যার ওই অ্যাঙ্গেলটা যে স্যার তৈরি হলো স্যার, অ্যাঙ্গেলটা তৈরি হলো যে স্যার ওই জায়গায় তো স্যার আর ফ্লাক্সটা থাকবে না, তাই তো স্যার? না না, ইনসাইডে কোনো জায়গাতেই ফ্লাক্স থাকবে না, কিন্তু সব মোল্টেন মেটাল চলে আসবে আর উপরের দিকে হচ্ছে ফ্লাক্স গুলো জমা হবে। জি স্যার, মানে স্যার ওই জায়গায় স্যার ফ্লাক্স যদি স্যার থাকে তাহলে স্যার সমস্যা হবে না? ইমপিউরিটি হিসেবে থাকবে সম্পূর্ণ। যদি কোনো কারণে ট্র্যাপ হয়ে যায় ফ্লাক্স, তাহলে ওই জায়গাটা একটা ডিফেক্টিভ পয়েন্ট হিসেবে কাজ করবে। যদি কখনো ফ্র্যাকচার হয় ওই জায়গা থেকে ফ্র্যাকচার ইনিশিয়েট করবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, হাই প্রোডাক্টিভিটি প্রসেস ডিউ টু হাই হিট কনসেন্ট্রেশন। হাই হিট কনসেন্ট্রেশন বলতে কি বুঝতেছো? কেউ বলতে পারবা? স্যার এখানে আমাদের ওই যে পজিটিভটা স্যার ইয়ার সাথে ইলেকট্রোডের সাথে যুক্ত করতে হবে। নেগেটিভও হতে পারে, যে কোনোটা ইউজ করতে পারি আমরা, ডিসিএসপি ডিসিআরপি যে কোনোটা ইউজ করতে পারি। কিন্তু স্যার ওই যে আমরা যে পড়লাম যে হলো হাই মানে বেশি পেনিট্রেশনের জন্য যে ইলেকট্রোডের সাথে পজিটিভটা যুক্ত করতে হয়, এটা যে পড়লাম। হ্যাঁ সেটা করতে পারি, কিন্তু সেখানে হিট কনসেন্ট্রেশনের কথা বলা হচ্ছে, যে হাই হিট কনসেন্ট্রেশন এই কারণে বলা হচ্ছে যে ফ্লাক্স দেওয়ার কারণে এনভায়রনমেন্টের মধ্যে যে হিটটা লস হয় সেই লসটা অনেক কমে যায়। বুঝতে পারছি স্যার, কাভারিংটা থাকার কারণে হিটটা এই জোনের মধ্যেই কনসেন্ট্রেট হয়ে যায় বেশি। জি স্যার, বুঝতে পারছি। ইলেকট্রোডটা খুব মানে ইলেকট্রোডের ট্রাভেল স্পিড যেটা সেটা তুমি বাড়ায় দিতে পারো, তার কারণে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তারপরে হচ্ছে ওয়েল ডিপোজিশন রেট ইজ হাই ডিউ টু কন্টিনিউয়াস ওয়্যার ফেড। কন্টিনিউয়াসলি যেহেতু ফিট করা হচ্ছে, এটা সিমিলার টু দ্য মিগ ওয়েল্ডিং, অর্থাৎ হচ্ছে যে তোমার থার্ড মেটাল যেটা, থার্ড মেটালটা হচ্ছে ডিপোজিট হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে পড়াটা খুব কন্টিনিউয়াসলি হচ্ছে, যার কারণে ডিপোজিশন রেটটা বেটার। এরপরে হচ্ছে সিঙ্গেল পাস ওয়েল ক্যান বি মেড ইন থিক প্লেটস। যদি থিক প্লেটও হয়, অনেক সময় দেখা যায় যে যদি টু থিক কোনো প্লেটকে ওয়েল্ডিং করার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা টু থিক প্লেটের কথা চিন্তা করি, সাধারণত এই টু থিক প্লেটকে যদি হচ্ছে ওয়েল্ডিং করতে হয়, তাহলে অনেক সময় 2 স্টেপ কিংবা 3 স্টেপ ওয়েল্ডিং করা হয়, ঠিক আছে? কমপ্লিট কাভারিং করা, সিঙ্গেল স্টেপে পুরোটা করা সম্ভব হয় না। বাট ইন দ্য কেস অফ দিস submerged arc welding, it is possible to do the thick plate joining with single pass weld. That means তিনটা স্টেজ না করে একটা সিঙ্গেল স্টেজে কমপ্লিট স্যার আবার প্রবলেম স্যার। Yes, it might be my computer, it might be internet, I don't know. আচ্ছা, গতকালের ক্লাসটা কেমন ছিল? গতকালে কোনো প্রবলেম হয়েছিল? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমার কম্পিউটারে প্রবলেম হতে পারে। আই থিংক আমাকে আমার বাসার কম্পিউটারটা ইউজ করতে হবে, এটাতে প্রবলেম হচ্ছে। পার্টিকুলার লাইনের সমস্যা, মানে যেখান থেকে স্যার আপনার রুমে লাইন
লাইনটা আসে ওয়াইফাই কানেকশন ওইখানে মাঝে মাঝে সমস্যা থাকলে এই ধরনের না, আমি নেটওয়ার্ক ল্যান কানেকশন ইউজ করতেছি তো। ওই তো স্যার ল্যান্ড কানেকশনের মাঝে সমস্যা হয় স্যার মানে যে ইয়া থেকে মানে অনেক আমি সময় দেখি হয় তাহলে আমি স্যার। একটু কমপ্লেইন করি, কারণ আমার এখানে আবার যে একটা মেসেজ ডিসপ্লে করতেছে মাঝে মাঝে যে লো সিস্টেম রিসোর্স ক্যান এফেক্ট ইউর অডিও। সো তাহলে স্যার এটা মনে হয় স্যার আপনার নেট প্রবলেম স্যার, ল্যাপটপের নেট প্রবলেম স্যার। প্রবলেম। ল্যাপটপের স্পিডও একটা ইস্যু হতে পারে। এক্ষেত্রে সেকেন্ডলি ওয়েল ডিপোজিশন রেট, তারপরে আসলে হচ্ছে ডিপ ওয়েল পেনিট্রেশন ক্যান বি অবটেইনড। রেকর্ডিং মনে অন করেনি যেহেতু হচ্ছে ফ্লাক্সের নিচে আর্কটা থাকে, যার কারণে দেখা যায় যে স্মোক জেনারেশনটা অনেক কম হয়, দ্যাট ইমপ্রুভস দ্য ওয়ার্কিং কন্ডিশন এন্ড সাবমার্সাইবল ওয়েল্ডিং ক্যান বি অটোমেটেড। স্যার রেকর্ডিং হ্যাঁ এর অপশনটা একটু অন করে দিন। রেকর্ডিং অফ করে দিয়েছি। আচ্ছা বললে ভালো হতো স্যার। অটোমেটেড, যেটা আমি একটু আগে বললাম যে এটা অটোমেটেড করাটাই হচ্ছে বেস্ট, বিকজ অপারেটর যেহেতু দেখতে পারে না কোন লোকেশনে ওয়েল্ডিংটা হচ্ছে, তো সেক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করতে পারে। তারপরে হচ্ছে দেয়ার ইজ নো চান্স অফ স্প্যাটার, যেহেতু মোল্টেন মেটালটা হচ্ছে তোমার সাবমার্সড অবস্থায় থাকে, যার কারণে স্প্যাটার হয়ে ওয়ার্কপিসটাকে নষ্ট করে দেয় না। ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে সিন্স দ্য অপারেটর ক্যান নট সি দ্য ওয়েল্ডিং carried out, cannot judge accurately the process of welding, কোন লোকেশনে ওয়েল্ডিং হচ্ছে সেটা খুব ভালোভাবে দেখা যায় না, যার কারণে অটোমেশন ইজ another option for this. The process is limited to welding flat position. এটা কেন বলো তো, কেন ফ্ল্যাট পজিশন ছাড়া অন্য কোনো পজিশনে করা যাবে না? ফ্ল্যাক্স পড়ে যাবে স্যার, ফ্ল্যাক্স গুলো পড়ে যাবে। তোমাদের কথা আবার আমি শুনতে পাই না স্যার। ফ্ল্যাক্স গুলো পড়ে যাবে স্যার। হ্যাঁ, ফ্ল্যাক্স গুলো পড়ে যাবে, যার কারণে ওয়েল্ডিং এর কোয়ালিটি অনেক ডিগ্রেড করবে। এছাড়াও হচ্ছে যে অন মেটালস মোর দ্যান 4.8 মিলিমিটার থিক, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, যে ইফ স্মল থিকনেসেস বার্ন থ্রু দ্য ইটস লাইকলি টু অকার, দ্যাট মিন্স হচ্ছে 4.8 মিলিমিটার থিক, যেটা 4.8 মিলিমিটার। এই কেউ আপনার কথা স্যার দুইবার আসতেছে স্যার, সবার কথাই স্যার ইকো হচ্ছে স্যার। এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে লিমিটেড টু ফ্ল্যাট পজিশন, এটা হচ্ছে ওয়ান অফ দা ক্রাইটেরিয়া, এন্ড দ্য সেকেন্ড হচ্ছে যে 4.8 মিলিমিটার থিক। 4.8 মিলিমিটার থিকের চেয়ে কম থিকনেস যদি হয় সেক্ষেত্রে একটু প্রবলেম অ্যারাইজ করে। কিরকম প্রবলেম? সেক্ষেত্রে ওয়ার্কপিসটা বার্ন হয়ে যায়। ঠিক আছে, ওয়েল্ডিং হওয়ার পরিবর্তে সেখানে দেখা যায় যে কেটে ফেলার মতো অবস্থা হয়। প্রসেস রিকোয়ার্স এস প্রিপারেশন এন্ড অ্যাকুরেট ফিট আপ, মানে এস প্রিপারেশনের প্রয়োজন পড়ে এবং হচ্ছে অ্যাকুরেট ফিট আপ অফ জয়েন্ট পজিশনটাকে প্রপারলি ফিট করতে হয়। এন্ড আদারওয়াইজ দ্য ফ্লাক্স মে স্পিল থ্রু দ্য গ্যাপ, অর্থাৎ ওয়ার্কপিসের দুইটা ওয়ার্কপিস যখন আমরা জয়েন করি তখন এমন ভাবে ওয়ার্কপিস দুইটাকে সেট করতে হবে যেন এই ওয়ার্কপিসের নিচ দিয়ে ফ্লাক্স গুলো বের হয়ে না পারে, ফ্লাক্স গুলো এদিক থেকে বের হয়ে না যায়, এটাকে পারফেক্টলি ফিট অবস্থায় রাখতে হবে। যদি গ্যাপ দিয়ে বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় নিচের দিকে ওয়ার্কপিসটা বার্ন হয়ে যায়। and flux is subjected to contamination that may cause weld porosity. যদি ফ্লাক্স গুলা হচ্ছে কন্টামিনেশন থাকে ফ্লাক্সের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ওয়েল্ডিং এর মধ্যে পোরোজিটি দেখা যাবে। দ্যাট মিন্স ওয়েল্ডিং করার পর এই ওয়েল্ড যে জোনটা আছে এই জোনটার মধ্যে দেখা যাবে যে কিছু এয়ার গ্যাপ রয়ে যাবে। ওয়েল্ডিং ডিফেক্ট থাকবে, এটা তো শোনা যায় না। মানে ডিফেক্ট থাকবে এটাতে, তাহলে তো স্যার এই ওয়েল্ডিংটা তো মানে ইউজ করা উচিত না স্যার, মানে যেহেতু ওয়েল্ডিং ডিফেক্ট থাকবে আর কি। তোমার কথা শুনতে পাইনি স্যার, বলতেছি যখন এটাতে ওয়েল্ডিং ডিফেক্ট থাকবে তাহলে তো স্যার এটা প্রোটেক্ট করতে পারবো ওয়েল্ডিং এর ওয়েল্ড থেকে আর কি। আর একটু জোরে বল, একটু জোরে বল, আস্তে হচ্ছে। স্যার আপনি যে
বললেন এখানে ওয়েল্ডিং ডিফেক্ট থাকবে, তাহলে এই ওয়েল্ডিং ডিফেক্ট থেকে এই ওয়েল্ড জয়েন্টটাকে কিভাবে প্রোটেক্ট করতে পারবো, এইটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে যদি ফ্লাক্সের মধ্যে কন্টামিনেশন থাকে তাহলে এই ডিফেক্টটা তৈরি হবে, আর যদি ফ্লাক্সের মধ্যে কন্টামিনেশন না থাকে তাহলে এই ডিফেক্ট তৈরি হবে না। বুঝতে পারছো? তোমরা কি ঠিক মতো শুনতে পারতেছো তোমাদের কথা? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। তোমার কোশ্চেন গুলা একটু কষ্ট করে লেখো, চ্যাটে লেখো। স্যার অনেক বড় কোশ্চেন তো, মুখে বলি স্যার জোরে জোরে। বড় কোশ্চেন? জি স্যার। আচ্ছা বলো দেখি, আমি কনসেন্ট্রেট করার চেষ্টা স্যার করছি। এই যে ওয়েল্ড ডিপোজিশন রেট আছে, এটা তো স্যার আমরা হিসাব করি ফিলার মেটাল কতটা ওয়েল্ড হয় সেই হিসেবে, কিন্তু আমরা যখন মানে যেখানে যেখানে আমরা ফিলার মেটালটা ইউজ করি না, ওইখানে ওয়েল্ড ডিপোজিশন রেট আমরা কিভাবে মানে ক্যালকুলেট করব? যেখানে আমরা হচ্ছে ফিলার মেটাল ইউজ করি না, হ্যাঁ ফিলার মেটাল ইউজ না করলে ওয়েল্ডিং করার পর যেটা ঘটবে সেটা হচ্ছে যে তোমার যদি এস প্রিপারেশন করা থাকে তাহলে সেক্ষেত্রে ওয়েল্ডিংটা প্রপার হবে না। দ্যাট মিন্স এখানে মেটাল মেল্ট হয়ে ওই অংশটুকুতেই থাকবে, উপরের দিকে কিন্তু থাকবে না। তো যে সকল ক্ষেত্রে ওয়ার্কপিস মনে করো যে তুমি ওয়েল্ডিং করতেছো হচ্ছে বাট জয়েন্ট, ঠিক আছে? ফর এক্সাম্পল ক্লিয়ার দি স্ক্রিন, তুমি একটা বাট জয়েন্ট ওয়েল্ডিং করতেছো, এরকম দুটো ওয়ার্কপিস আছে। এখানে যখন তুমি ওয়েল্ডিং করতেছো এই জোনটাতে, তখন কিন্তু তুমি হচ্ছে ফিলার মেটালের প্রয়োজন হচ্ছে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা শুধুমাত্র এই তোমার হচ্ছে বাট জয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এই তোমার ফিলার মেটাল ছাড়া যদি ওয়েল্ডিং করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে এটাকে এস প্রিপারেশন করা যাবে না। এস প্রিপারেশন না করে খুব স্মল পেনিট্রেশনের ওয়েল্ডিং করতে হবে, ঠিক আছে? আর যদি তুমি ফুল পেনিট্রেশন চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ফিলার মেটাল ইউজ করতে হবে টু ফিল আপ দিস গ্যাপ। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার বুঝতে পেরেছি। আসলে ঠিক মতো কথা শোনা না গেলে কি করবো? আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে যে প্রসেস রিকোয়ার্স এস প্রিপারেশন এন্ড অ্যাকুরেট ফিট আপ, এগুলো তো হয়ে গেছে, কন্টামিনেশন হয়ে গেছে। সো নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে ফেব্রিকেশন অফ পাইপস। লং পাইপকে যদি জয়েন করতে হয়, পেন স্টক প্রেসার ভেসেলকে জয়েন করতে হয়, বয়লার, স্ট্রাকচারাল শ্যাফট, রোটারি পিন, রেল রোড, ওকে, এই টাইপের স্ট্রাকচার গুলা ক্ষেত্রে আমরা হচ্ছে যেগুলোতে লং এবং কন্টিনিউয়াস ওয়েল্ডিং এর দরকার হয় সেই সকল ক্ষেত্রে দিস ইজ মাস্ট সুটেবল। এবং আরেকটা রিকোয়ারমেন্ট অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইট হ্যাজ টু বি ইন দ্য ফ্ল্যাট পজিশন, আদারওয়াইজ দিস ওয়েল্ডিং ইজ নট পসিবল। ওকে স্যার ওই পাইপের ক্ষেত্রে কিভাবে হয়? পাইপের ক্ষেত্রে জি স্যার। এই যে এভাবে হয়, দেখতে পাচ্ছ? স্যার এগুলো কি এই ওয়েল্ডিং এর ইয়াগুলা মানে হচ্ছে তোমার ওয়েল্ডিং জোনটা, ঠিক আছে? ওয়েল্ডিং জোনটা অলওয়েজ ফ্ল্যাট পজিশনে থাকে, পাইপটাকে রোটেট করা হয়। বুঝতে পারছো? এখানে পাইপটাকে পাশাপাশি বা লম্বালম্বি যে কোনো ভাবে জোড়া লাগাইতেই হচ্ছে এটা করা যায়। তুমি পাশাপাশি এটা মনে করো যে জয়েন্টটা এদিক দিয়ে হচ্ছে, ঠিক আছে? আবার তুমি যদি লম্বালম্বি জয়েন করতে চাও তাহলে লম্বালম্বি ওই লোকেশনটা নিচে রাখতে হবে। যে পয়েন্টে করছি ওই পয়েন্টে জাস্ট ফ্ল্যাট পজিশন থাকলেই হচ্ছে। ওই পয়েন্টটা ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট পজিশনে থাকবে। স্যার এটার মধ্যে সিম ওয়েল্ডিং করা যায় না, কারণ ওটা তো কন্টিনিউয়াস ওয়েল্ডিং। সিম ওয়েল্ডিং, কন্টিনিউয়াস ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং এর ক্ষেত্রে একটা ওয়ার্কপিসের উপর আরেকটা ওয়ার্কপিস দিতে হয়, আর এক্ষেত্রে ঠিক কি না? সিম ওয়েল্ডিং এর ক্ষেত্রে একটা ওয়ার্কপিসের উপরে আরেকটা ওয়ার্কপিস দিয়ে তারপর তুমি হচ্ছে এখানে ওয়েল্ড করো, ওভারল্যাপিং হয় পাশাপাশি রেখে। আচ্ছা আচ্ছা। কি আর কোনো কোশ্চেন আছে? তাহলে সামনের দিকে যাই। নেক্সট হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। তো থার্মিট ওয়েল্ডিং
এটার ক্ষেত্রে অনলি ডিফারেন্স অন্যান্য ওয়েল্ডিং এর তুলনায় সেটা হচ্ছে আমরা অন্যান্য ওয়েল্ডিং এর যে হিট জেনারেট করি সেটা হচ্ছে আইদার গ্যাস অর আর্ক জেনারেশনের মাধ্যমে, অন্যান্য ফিউশন ওয়েল্ডিং এর কথা যদি আমরা বলি। আর এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্সোথার্মাল কেমিক্যাল রিঅ্যাকশন ইউজ করি আমরা। এক্সোথার্মাল কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যে হাই টেম্পারেচার ডেভেলপ হয় সেই টেম্পারেচার দিয়েটাকে আমরা ইউটিলাইজ করে মেটালকে মেল্ট করে তারপর জয়েন করি। আর এক্ষেত্রে এই এক্সোথার্মিক, হ্যাঁ বলো। এক্সোথার্মাল কেমিক্যাল রিঅ্যাকশনটা কি স্যার? দুইটা ম্যাটেরিয়াল মিক্স করার পর সার্টেন টেম্পারেচারে হিট করলে ম্যাটেরিয়াল দুইটা একটা আরেকটার সাথে রিঅ্যাক্ট করবে এবং সেক্ষেত্রে রিঅ্যাক্ট করার ফলে কিছু হিট রিলিজ হবে, এক্সট্রা হিট রিলিজ হবে, টেম্পারেচার ফার্দার ইনক্রিজ করবে। এই টাইপের রিঅ্যাকশন গুলোকে বলা হয় এক্সোথার্মাল রিঅ্যাকশন। মানে কেমিস্ট্রিতে পড়ে আসার কথা। জি স্যার, তাপ উৎপাদন। The usual thermal mixture, thermit mixture যেটা কম্পাউন্ড সেটা হচ্ছে ফাইনলি ডিভাইডেড অ্যালুমিনিয়াম থাকে এবং সাথে হচ্ছে আয়রন অক্সাইড থাকে। অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইড রিঅ্যাকশনের মাধ্যমে তোমার হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করে। The mixture is not explosive. এই দুটো একসাথে মিক্স করলে যে রিঅ্যাকশন হবে তা কিন্তু না, এটাকে সার্টেন টেম্পারেচারে এক্সপোজ করলে তখনই হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার ডেভেলপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে 2800 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে যখন হচ্ছে এই দুটো মিক্সচারকে নিয়ে যাওয়া হবে তখন সেই রিঅ্যাকশনের মাধ্যমে ফার্দার টেম্পারেচার ইনক্রিজ করবে আপ টু 4500 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, অর্থাৎ ইনিশিয়ালি কিছু টেম্পারেচার তোমাকে বাইরে থেকে প্রোভাইড করতে হবে, তারপর তারা রিঅ্যাকশনের মাধ্যমে বাকি টেম্পারেচারটা ডেভেলপ করবে। ঠিক আছে, এক্ষেত্রে যে রিঅ্যাকশনটা টেক প্লেস করে অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইডের মধ্যে রিঅ্যাকশনের ফলে পিওর আয়রন তৈরি হয় এবং অ্যালুমিনিয়াম অক্সাইড স্লাগ হিসেবে তৈরি হয়, যেটা হচ্ছে পিওর আয়রনটা কন্টেনারের মধ্যে যদি আমরা চিন্তা করি পিওর আয়রনটা নিচের দিকে জমা হবে এবং অ্যালুমিনিয়াম উপরের দিকে অ্যালুমিনিয়াম জমা হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড উপরের দিকে জমা হবে। সো আমাদেরকে ইউটিলাইজ করতে হবে নিচের অংশটুকুকে। সেটা কিভাবে ইউটিলাইজ করবো আমরা একটু পরে দেখাচ্ছি সেটাকে। তো রেজাল্টেন্ট প্রোডাক্ট যেটা বললাম যে পিওর আয়রন এবং হচ্ছে স্লাগ হুইচ ফ্লোটস অন টপ এন্ড নট ইউজড। এই উপরের যে স্লাগটা তৈরি হয় অ্যালুমিনিয়ামের, এই স্লাগটা ইউজ করা হয় না। This is one of the example of thermit welding. What happens is that to join the railway sleepers, দুটো স্লিপার যদি জয়েন করার প্রয়োজন হয়, তো এটা তো অনেকটা রিমোট এলাকা, সেখানে ইলেকট্রিসিটি অ্যাভেলেবল না, প্লাস একই সাথে গ্যাস সিলিন্ডার ট্রাভেল করে নিয়ে যাওয়া ডিফিকাল্ট। ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট একটা কন্টেনারের মধ্যে অ্যালুমিনিয়াম এবং হচ্ছে অ্যালুমিনিয়াম এবং হচ্ছে আয়রন অক্সাইড নিয়ে যাওয়া হয়। যাওয়ার পর সেটাকে নর্মাল যে টেম্পারেচার সেটা ডেভেলপ করা যায়, যেমন হচ্ছে বার্নিং ফুয়েল করতে পারো কিংবা হচ্ছে তুমি ড্রাই উড দিয়ে বার্ন করে 2800 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার রেজ করলে এটা অটোমেটিক্যালি রিঅ্যাকশন করে 4500 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার রেজ করে। তারপরে যেটা করতে হবে, রেজ করলে এখানে মিক্সচার থেকে হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম নিচের দিকে জমা হবে এবং পিওর আয়রন নিচের দিকে জমা হবে এবং উপরের দিকে অ্যালুমিনিয়াম জমা হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড জমা হবে। এই নিচ থেকে তারপর হচ্ছে কাস্টিং এর মতো করে এই অ্যালুমিনিয়াম মোল্টেন অ্যালুমিনিয়াম আয়রন যেটা আয়রনটাকে এই লোকেশনের মধ্যে যে লোকেশনে আমার জয়েন করা দরকার সেই লোকেশনে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, ডিপোজিট করলে তাহলে সে হচ্ছে এখানে রেলওয়ে এই মোল্টেন মেটালের হিটের কারণে রেলওয়ে স্লিপারও কিছুটা মেল্ট হয়ে যাবে এবং তারপর সেটা হচ্ছে একটা জয়েন্ট তৈরি করবে এরকম টাইপের। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস দরকার আছে, কাস্টিং এর মতোই এই জয়েন্টটাকে প্রিপেয়ার এমন ভাবে করতে হবে যে চারপাশ থেকে বন্ধ করে রাখতে হবে যাতে মোল্টেন মেটালটা ফ্লো হয়ে বাইরে বের হয়ে যেতে না পারে, এদিক দিয়ে বের হয়ে যেতে না পারে সেই ব্যবস্থাও রাখতে হবে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস প্রিকশন মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে কমপ্লিটলি ওয়েল্ডিংটা কমপ্লিটলি সলিডিফাই হওয়ার আগেই হচ্ছে কাস্টিং বাইরে যে হচ্ছে মোল্ড তৈরি করা হয়েছে এই মোল্ডটাকে রিমুভ করে ফেলতে হবে এবং তারপরে এখানে এই এক্সাম্পলটা যদি তোমরা দেখো, এই এক্সাম্পলে দেখো যে কমপ্লিটলি সলিডিফাই হওয়ার আগে এটাকে রিমুভ করে ফেলা হয়, তারপর এই অংশটুকু এক্সট্রা যে আয়রন থাকে সেই আয়রনটাকে রিমুভ করে ফেলা হয়, কেটে ফেলা হয়। ঠিক আছে, আর এই মোল্ড প্রিপারেশনের জন্য ফায়ার ব্রিক ইউজ করা হয়। ঠিক আছে, ফায়ার ব্রিক অনেক হাই টেম্পারেচার সাস্টেইন করতে পারে। তারপর স্যান্ড দিয়ে মোল্ড তৈরি করা হয়, সেই মোল্ডের মধ্যে পরবর্তীতে মোল্ডেন মেটাল ঢেলে দেওয়া হয়। কারণ কোনো কোশ্চেন আছে? কমপ্লিটলি সলিডিফাই হওয়ার আগে এটা খুলে না হয় কেন? কমপ্লিটলি সলিডিফাই হওয়ার আগে খুলে ফেলা হয় কারণ তুমি কমপ্লিটলি যদি এই স্ট্রাকচারটা যদি সলিডিফাই হয়ে যায় সেটাকে রিমুভ করার জন্য তোমাকে আবার কাটার জন্য অনেক হ্যাসেল পোহাতে হবে না? তাহলে স্যার যখন থেকে বের হওয়ার জন্য এটা প্লাস্টিক ফর্মে যখন থাকে তখনই এটাকে রিমুভ করে ফেলা হয় যাতে সহজেই কেটে ফেলা যায়। কিন্তু স্যার তখন রিমুভ করতে গেলে ওইখানে ওয়েল্ড জোন যেটা ওইটা উইক হয়ে যাবে না? না,
এটা তো একটা সার্টেন লেভেল অফ সলিডিফিকেশনে যেতে হবে, ঠিক আছে? যাতে হচ্ছে পুরোটাই লিকুইড থাকা অবস্থায় তো করা যাবে না। একটু 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 হোল্ড করো তো, একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, ক্লাসেস স্যার। হ্যাঁ স্যার পাঠিয়ে দেন স্যার, আমি দেখে রাখবো। অ্যালুমিনিয়াম রিঅ্যাকশন করার জন্য স্যার এখানে তো আমরা চাইলে অ্যালুমিনিয়াম এন্ড শুধু আয়রন নিয়ে স্যার ওটাকে তাপ দিয়ে মেল্ট করেই তো দিতে পারি, যেটা কাস্টিং এর হ্যাঁ, মতো সেক্ষেত্রে করে। তোমাকে হিউজ 4500 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার তুমি রেজ করবা কিভাবে? তাহলে তোমাকে গ্যাস ইউজ করতে হবে, গ্যাস ওয়েল্ডিং করতে হবে, অথবা তোমার আর্ক ওয়েল্ডিং করতে হবে। তোমার যেখানে হচ্ছে 2800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলেই হয়ে যাচ্ছে, তাই না? 2800 ডিগ্রি ফারেনহাইট এই টেম্পারেচার, এই মিক্সচারটাকে যদি তুমি এই টেম্পারেচারে ইনক্রিজ করো, তাহলে বাকি টেম্পারেচারটা সে নিজে নিজে ডেভেলপ করতেছে রিঅ্যাকশনের ফলে, যার কারণে পিওর আয়রন আমি পেয়ে যাচ্ছি। আর স্যার এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন মিক্সচার হওয়ার সম্ভাবনা নাই? না, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড আয়রন মিক্সচার হয় না। অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা ফর্ম করে সেটা হচ্ছে স্লাগ থাকে, সেটা হচ্ছে এই কন্টেইনার দেখালাম না, এখানে টপ সাইডে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড উপরে এসে জমা হয়, আর হচ্ছে পিওর আয়রনটা নিচে গিয়ে জমা হয়। আয়রনের ডেনসিটি অনেক বেশি কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং দে ডোন্ট রিঅ্যাক্ট উইথ ইচ আদার বিকজ দে আর বাই প্রোডাক্ট অফ দ্য রিঅ্যাকশন, ঠিক কি না? জি স্যার। স্যার আর কি কোনো থার্মিট আর কোনো কোশ্চেন আছে? স্যার আর কি কোনো থার্মিট মিক্সচার আছে? মানে এরকম আর কোনো থার্মিট মিক্সচার আছে কিনা? জি স্যার। কেমিস্ট্রিতে পড়ো নাই এই ধরনের থার্মিট, মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন টেক প্লেস করে? জি স্যার, এরকম তো স্যার আছে স্যার অনেক, কিন্তু মানে আমরা মানে রিয়েল লাইফে মানে আমার আইডিয়া নাই, ঠিক মানে আছে? রিয়েল লাইফে কি স্যার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ইউজ করি। স্যার এর প্রেসারের কোনো কাজ নাই? এখানে কোনো প্রেসারের অ্যাপ্লিকেশন আছে কিনা? জি স্যার। প্রেসারের অ্যাপ্লিকেশন আরেকটা ওয়েল্ডিং আমরা দেখেছিলাম ওই প্লাস্টিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে, মনে আছে? থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেসার। জি স্যার। থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেসার যেটা আছে, সেই থার্মিট ওয়েল্ডিং উইথ প্রেসারের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাকে প্রেসারাইজ করতে হবে। সেক্ষেত্রে হয়তো টেম্পারেচার এরকম এত ডেভেলপ হবে না। কিন্তু প্রেসার না দিলে কেমনে স্যার ওয়েল্ড হয় এটা বুঝতেছি না। প্রেসার না দিলে কেমনে ওয়েল্ড হয় স্যার? তোমার কোশ্চেন কি এটা ছিল? এটা আর কিছু আসতে স্যার, বুঝতেছি না প্রেসার যদি আমরা না দেই তাহলে ওয়েল্ডিংটা কেমনে হয় স্যার? জোর লাগে কেমন? যদি আমরা প্রেসার না দেই তাহলে ওয়েল্ডিংটা হয় কিভাবে? স্যার এই ওয়েল্ডিং এ একটু কাস্টিং এর একটু ব্যাপার আছে না স্যার, মানে কাস্টিং জিনিসটা? হ্যাঁ, অলমোস্ট কাস্টিং এর মতো আর কি। আচ্ছা, ও যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে প্রেসার না দিলে কিভাবে জয়েন্ট হয়। আমরা এতক্ষণ যতগুলো ওয়েল্ডিং করে আসলাম মানে এই কয়েকদিন থেকে, সবগুলো ওয়েল্ডিং এর ক্ষেত্রে কোনোটাতে শুধুমাত্র হচ্ছে স্পট ওয়েল্ডিং কিংবা সিম ওয়েল্ডিং এটার ক্ষেত্রে হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে, কারণ সেক্ষেত্রে মেটালটাকে আমরা কিন্তু মেল্ট করছি না। সেক্ষেত্রে আমরা যেটা করতেছি মেটালটাকে প্লাস্টিক স্টেটে নিয়ে গিয়ে প্রেসারাইজ করে জয়েন করছি। আর এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মোল্টেন মেটালের হাই টেম্পারেচারের কারণে এই মেটাল, এখানে যে বেস মেটাল আছে, এই বেস মেটালও একটা সার্টেন রিজিয়ন পর্যন্ত মেল্ট হয়ে যাবে। আমরা যখন ওয়েল্ড জোন টার্মিনোলজি দেখেছিলাম তখন মনে আছে যে একটা হিট অ্যাফেক্টেড জোন ছিল, তারপরে হচ্ছে লিকুইড মেটাল যে জোনটাতে থাকে সেটা একটা জোন ছিল, তার পাশাপাশি একটা হিট অ্যাফেক্টেড জোন ছিল। এক্ষেত্রে মোল্টেন মেটালের হিটের কারণে এই বেস মেটালও অ্যাফেক্টেড হয়ে যায় এবং বেস মেটালও মেল্ট হয়ে মিক্স হয়ে যায়। তারপর যখন সলিডিফিকেশন হয় তখন এটা তো কন্টিনিউয়াস হয়ে যায়, তখন যে ক্রিস্টাল গুলো তৈরি হয় সবগুলো কন্টিনিউয়াস। এখন কি বুঝতে পারছো কিভাবে জয়েন হয়? এই অরপিসটা অলসো মেল্ট হয়ে যায় কিছু অংশ, তাই তো? মানে দুটো পার্ট স্যার, ওয়ার্কপিসের কিছু অংশ মেল্ট হয়ে যায়। এই যে আলটিমেট জয়েন্টটা একটা এক্সটেন্ডেড জয়েন্ট দেখানো হচ্ছে না এখানে, আলটিমেটলি ওয়ার্কপিসও কিছু অংশ মেল্ট না হলে তো তোমার প্রপার জয়েনিংটা তুমি পাবা না। জি স্যার, এটাই কোশ্চেন ছিল। আমরা এর আগে যে ওয়েল্ডিং গুলো দেখেছিলাম সেই ওয়েল্ডিং গুলোর ক্ষেত্রে কিন্তু তাই দেখায় এভাবে, এস প্রিপারেশন করার পর এই প্রিপেয়ার্ড এস থেকে এজের এই অংশটুকু পুরোটা মেল্ট হয়ে যায় না, এখানে ফিলার মেটাল দেই আমরা, বাট এই অংশটুকু তো হচ্ছে মেল্ট হয়ে যায়, যার কারণেই তো জয়েন্টটা হয়। স্যার স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রেও কি স্যার অরপিস কিছুটা মেল্ট হয়?
স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিছুটা মেল্ট হতে পারে, এটা ডিপেন্ড করবে তুমি কত সময় হোল্ড করছো, তুমি প্রেসারাইজ করে কত সময় হোল্ড করছো সেটার উপর ডিপেন্ড করবে যে স্পট ওয়েল্ডিং এর ফলে ইয়া হবে এখানে কিনা। যদি স্যার ওয়ার্কপিসটা যদি মেল্ট না হয় তাহলে ওইখানে স্যার মানে জয়েন্ট শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। তো বলছি এখানে স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে যদি স্যার ওয়ার্কপিসটা মেল্ট না হয় তাহলে ওই ওয়েল্ডিংটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, স্পট ওয়েল্ডিং এর জয়েন্ট তো মাচ উইকার কম্পেয়ার টু দ্য আদার আর্ক অর গ্যাস ওয়েল্ডিং, অনেক উইক হবে তো সেক্ষেত্রে জয়েন্টটা। আর তুমি যদি হচ্ছে স্পট ওয়েল্ডিং এর ক্ষেত্রে কন্টিনিউয়াস স্ট্রিম যেটা দেখানো হয়েছিল মনে আছে 3 নাম্বার পিকচারে, কন্টিনিউয়াস হ্যাঁ। স্ট্রিম যেটা দেখানো হয়েছে ওই রকম করো তাহলে জয়েন্টটা অনেক স্ট্রঙ্গার হবে। বুঝছি স্যার। ওকে, আর তোমরা একটু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস গুলো দেখে নিও, এগুলা আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ এইভাবে করা যাচ্ছে না। আমি নেক্সট ক্লাস থেকে আশা করি বাসায় থেকে ক্লাস নিতে হবে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাপ্লিকেশন এই জিনিসগুলো আমরা একটু দেখে নিও, আর আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রন বিম ওয়েল্ডিং থেকে শুরু করব। জি স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম নমস্কার। নমস্কার স্যার।